আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত মহিলাদের সঠিক দিন শিক্ষা কর্মশালা 2026-এর এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি এবং সেক্রেটারি মহোদয়, উপস্থিত আছেন ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট পর্দার আড়ের মা এবং বোনেরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সংগঠনকে যে এত চমৎকার এবং ইউনিক একটি আয়োজন করার জন্যে। আমাদের মা বোনরা এই বাংলাদেশের সংস্কৃতিতে সোশ্যাল বিভিন্ন মিথ এবং ট্যাবুর কারণে দিনই আলোচনা থেকে অনেক দূরে অবস্থান করে। বিশেষ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, হাইওয়ের পাশে, মার্কেটে, শপিং মলে, কোথাও মসজিদে মায়েদের জন্যে, বোনদের জন্যে সালাত আদায় করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এই যে এক ধরনের কুপমণ্ডুকতা, অবিদ্যান, সংকীর্ণতা, একদেশদর্শী ফতুয়াবাজি মন মানসিকতার কারণে মা বোনরা ধর্মীয় চেতনা, ধর্মীয় আচার অনুষ্ঠান, ইবাদত বন্দেগীর অনুশীলন প্রক্রিয়া থেকে অনেক দূরে অবস্থান করেন। ফলশ্রুতিতে ফিতনার কথা বলে মহিলাদেরকে অনেক দূরে রাখা হয়। কিন্তু এই জনগোষ্ঠীর যদি 18 বা 20 কোটি হয়, তার অর্ধেকই হলো নারী। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী ছিলেন। 6ষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধি হচ্ছে সেই মক্কায়, হুদায়বিয়া নামক স্থানে সিদ্ধান্ত হয়েছে এই বছর আর কেউ হজ করবে না, মক্কা থেকে মদিনায় ফিরে যাবে সবাইকে মাথা মুন্ডনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় নবীজি এই নির্দেশনা দিয়েছেন। কিন্তু সাহাবীদের অর্ধেক যেহেতু নিজের জন্মভূমি থেকে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তারা মক্কায় এসে মদিনায় আবার হজ না করে যেতে চাচ্ছে না। অর্ধেক মাথা মুন্ডন করেছে, কেউ মাথা মুন্ডন করছে না। রাসূল খুবই চিন্তিত, তাঁবুতে বসে আছেন। উম্মে সালমা প্রিয় নবীজির সহধর্মিনী, তিনি এসে বললেন, প্রিয় নবীজি আপনি আগে মাথা মুন্ডন করুন। এবং প্রিয় নবীজি তার পরামর্শ অনুযায়ী মাথা মুন্ডন করলেন। প্রিয় নবীজি তাঁবু থেকে বেরিয়ে গেলেন। এই দৃশ্য দেখে সমস্ত সাহাবীরা সাথে সাথে মাথা মুন্ডন করলেন। একজন নারীর পরামর্শে রাষ্ট্রীয় সিদ্ধান্ত পর্যন্ত পরিবর্তন হয়েছে। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জানি। তিনি হাদিস বিশারদ ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন, তিনি তারজুমানুল কোরআন ছিলেন। এইভাবে ইসলামের ইতিহাসে সর্বযুগে, সর্বকালে, সর্বক্ষেত্রে নারীদের একটা বিশেষ অবস্থান ছিল। জমিয়তে আহলুল হাদিসের এই যে ইউনিকনেস, এই উদ্যোগ এবং আমাদের মা বোনদেরকে নিয়ে বিশেষ করে এই যে যাত্রা শুরু, আমরা চাইব যে এটা সারা দেশব্যাপী এই যাত্রা যেন অব্যাহত থাকে। এতে করে আমাদের মা বোনেরা দ্বীনি শিক্ষা, দ্বীনি চেতনা, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকচ্ছটায় পারিবারিক বলয়ে ইসলামের অনুশীলন প্রক্রিয়াটাতে অভ্যস্ত হয়ে উঠবেন। এতে করে মা বোনদের যে সন্তানরা হবে এবং তাদের যে অঙ্কুরোদ্গম অবস্থায় শিশুরা বেড়ে উঠবে, সোশ্যালাইজেশনের প্রেক্ষাপটে একটা পরিবার এবং মা সোশ্যালাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি। সমাজবিজ্ঞানে যেই সমস্ত ইন্ডিকেটরগুলো দিয়ে একটা বাচ্চার সোশ্যালাইজেশন ঘটে, প্রথম ধাপ হলো পরিবার। এবং এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল অ্যাপ্লাই করে মায়েরা। সুতরাং মা শিক্ষিত, মা দিনদার, মা ওয়াইড স্প্রেড চিন্তা যদি করে, এটা শিশু মনে, এটা সন্তানদের মনোজগতে, এটা স্বামীর মনস্তাত্ত্বিক ভাবনায় প্রচণ্ড রকমের কাজ করে। মা যদি মিতব্যয়ী হয়, মা যদি ইবাদত বন্দেগীর প্রতি তীব্র অনুরাগী হয়, মা যদি দ্বীনের ব্যাপারে আপোষহীন হয়, ওই পারিবারিক বলয়ে বাবা যতই উচ্ছৃঙ্খল হোক, সন্তান যতই উচ্ছন্নে যাওয়ার প্রক্রিয়ায় এসে যাক, তারপরও পরিবার সুস্থ, সুন্দর এবং একটি চমৎকার পারিবারিক বলয় তৈরি হয়। এজন্য আমি একটু বেশি সময় নিচ্ছি যে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার কাছে এই প্রোগ্রামটা অত্যন্ত অসাধারণ প্রোগ্রাম মনে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আহলুল হাদিস এবং সালাফিদের টোটাল
3 কোটি বা 2 কোটি যে কমিউনিটি বলি, এখানে জমিয়ত আহলে হাদিসের এটাই ইউনিকনেস যে চমৎকার এই আয়োজন করেছে। এখন আমি আমার মূল বক্তব্যে আসি। সংক্ষিপ্ত সময় আমি চুম্বক কথাগুলো বলবো। সোশ্যাল মিডিয়া তারুণ্যের বহুমাত্রিক অবক্ষয়ের গতি প্রকৃতি এ বিষয়ে কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়া কি? আমরা সোশ্যাল মিডিয়া জানি বা না জানি তার সংজ্ঞা, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই অভ্যস্ত, সবাই আমরা আক্রান্ত, সবাই আমরা অনেকটা এডিক্টেড। তো সোশ্যাল মিডিয়া এমন একটা অনলাইন যোগাযোগ মাধ্যম যেখানে মানুষের ইন্টারনেটের মাধ্যমে মানুষ এক অপরের সাথে তথ্য বিনিময় করে, যার মাধ্যমে মানুষ ছবি পাঠায়, ভিডিও পাঠায়, বিভিন্ন মতামত দেয়, বিভিন্ন বার্তা বা ইনফরমেশন আদান প্রদান করে, সামাজিকভাবে যুক্ত থাকতে পারে পারস্পরিক। এটাই হলো সোশ্যাল মিডিয়া। সন্তান আছে আমেরিকায়, সন্তান আছে নিউজিল্যান্ড, সন্তান আছে অস্ট্রেলিয়ায়, ভাই আছে কানাডায়, অথবা বোন আছে ইউরোপের কোনো দেশে বা আফ্রিকার কোনো দেশে। কিন্তু যদি সোশ্যাল মিডিয়ায় যদি অনলাইনে যুক্ত থাকে, তাহলে অ্যাট এ টাইম ছবি দেখা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, তাকে দেখতে পাচ্ছে, অ্যাট এ টাইম সমস্ত কার্যক্রম করা যাচ্ছে। আমাদের দেশে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বিয়েও হয়ে যায়। তো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বাংলাদেশে অনেকগুলো অ্যাপস এবং অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সবচেয়ে 5টা প্ল্যাটফর্ম হলো সবচেয়ে জনপ্রিয়। একটা হলো ফেসবুক, একটা হলো টুইটার, একটা হলো ইউটিউব, একটা হলো টিকটক এবং ইনস্টাগ্রাম। বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠী ইনস্টাগ্রামে অভ্যস্ত। টিকটকে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে মহিলারা, নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর লোকজন বেশি টিকটকে অভ্যস্ত। ইউটিউবের সর্বশ্রেণী অভ্যস্ত। এখানে একদিকে যেমন ভালো দিক আছে, বিভিন্ন কিছু দেখা যায়, শোনা যায়, আলোচনা, আবার পাশাপাশি অনেক কিছু হিউজ ভলিউমের সময় নষ্টও করা যায়, টাইমকে পাস করা যায়। টুইটারটা অনেকটা শিক্ষিত মানুষের প্ল্যাটফর্ম, কিন্তু ফেসবুকটা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবার একটা প্ল্যাটফর্ম। তো সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমরা কিভাবে করি? এর মাধ্যমে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ আমরা করি। আমরা এখানে মেসেঞ্জার থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, এখানে নিম্বাস থাকে, এখানে টেলিগ্রাম থাকে। আমরা যাতায়াত ব্যবস্থাপনায়, খোঁজ খবর আদান প্রদানে, খবর দেয়ায়, তথ্য আদান প্রদানে আমরা এগুলো ব্যবহার করি এবং আমরা ভিডিও আদান প্রদান করি। ব্যবসা বাণিজ্যের পণ্যে আমরা অ্যাড দিয়ে এটাকে মার্কেটিং প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস হিসেবে আমরা ব্যবহার করি। আমাদের মায়েরা এই সোশ্যাল মিডিয়া দেখে, শাড়ি দেখে, 3 পিস দেখে, তাদের নিত্য দৈনন্দিন বিভিন্ন ধরনের রান্না বান্না থেকে শুরু করে সব কিছু এটার মাধ্যমে দেখে। আমাদের শিশু সন্তান, যুবক তরুণরা শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইট আছে, অ্যাপস আছে, টিউটোরিয়াল আছে, ওখানে মেন্টরস আছে, টিউটর আছে। এদের বক্তব্যের মাধ্যমে তারা উপকৃত হয়। বিনোদনের মাঝে গান বাজনা, সিনেমা ইন্ডাস্ট্রির বিভিন্ন বিশাল একটা জগৎ আছে। এটার মাধ্যমে দাওয়া কার্যক্রমের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। আমরা ডক্টর জাকির নায়েকের লেকচার শুনি, সারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেকচার শুনি, আমাদের প্রিয় আলোচকদের বক্তব্য আমরা এর মাধ্যমে শুনতে পাই। এবং এই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। 2022 সালে 296 কোটি মানুষ ফেসবুক চালায় মর্মে মেটা গবেষণা করে ডেটা দিয়েছে। এবং 2025 সালে 3,07,00,000 মানুষ এই ফেসবুকে তারা তাদের অ্যাকাউন্ট খুলেছে মর্মে ডেটা দিয়েছে। এবং 2,11,00,000 মানে 2011টি অ্যাকাউন্ট হচ্ছে দৈনিক ফেসবুকে এখনও। এবং মানুষ সাধারণত 3 থেকে 4 ঘন্টা, এটা ডেটা দিছে রিপোর্ট গ্লোবাল ডিজিটাল ইনসাইট। তারা গবেষণা করে দেখেছে 3 থেকে 4 ঘন্টা একটা মানুষ ফেসবুকের সময় ব্যয় করে। এবং এই ইতিমধ্যে 2025 সালের যে রিপোর্ট, সেখানে দেখা গেছে 6 থেকে 7 ঘন্টা একটা মানুষ সে ফেসবুকে তার সময় ব্যয় করে। গড়ে 7 ঘন্টা যদি অনলাইনে কেউ ব্যয় করে, তার জীবন থেকে প্রতি সপ্তাহে, মাসে, বছরে কত টাইম ব্যয় হয়। এবং প্রতি 10 সেকেন্ডে একটা করে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এই ফেসবুক এবং এই সোশ্যাল মিডিয়া এটা আমাদের উপকার সাধন করছে।
যে আমাদের ভাই বোন বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহর আসছে, জিজ্ঞেস করছে রাস্তার নাম, স্কুলের নাম, প্রতিষ্ঠানের নাম, বিভিন্ন তথ্য ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারছি। কিন্তু তার সুবিধার চাইতে তার অসুবিধাটা এত ব্যাপক, এত বিস্তৃত, এত সাংঘাতিকভাবে প্রভাব বিস্তারকারী যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় খেয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে যাদের ঘরে সন্তান আছে, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, খাওয়ানোর সময় খাবে না, যখন গান দিবে, যখন ঢোল তবলা বিভিন্ন ধরনের সারেগাম বাজাবে, তখন দেখা যাবে বাচ্চা খাওয়া শুরু করবে। তো মায়েরা বিরক্ত হয়ে, মায়েরা সন্তানের কান্না থামানোর জন্যে, মায়েরা ভালোভাবে বাচ্চাকে খাওয়ানোর জন্যে সামনে কি করবে, সামনে ভিডিও চালিয়ে রাখবে। এই ভিডিও চালাতে চালাতে সন্তান এতটা অভ্যস্ত হয়ে উঠবে, সাইকোলজিক্যালি এতটা ইল হবে, সে না দেখলে আর খাবে না। এবং সে কি পরিমাণ খাচ্ছে, তার চাহিদা কি পরিমাণ, তার বডি কি পরিমাণ অ্যাবজর্ব করবে, এই বোধ চেতনা তার ভিতরে কাজ করবে না। অনেক সময় বেশি খেয়ে বমি করবে, অনেক সময় বেশি খেয়ে তার ডিসেন্ট্রি হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে। তার কারণ স্বাভাবিকতা তার নষ্ট হচ্ছে। এবং এই এডিকশনের কারণে দেখা গেল পড়াশোনা যে মনোযোগ, বাচ্চাদের 7 বছর পর্যন্ত ক্যাচিং ক্যাপাসিটি থাকে, সাংঘাতিকভাবে থাকে, ল্যাঙ্গুয়েজের ক্যাপাসিটি থাকে। এজন্য 7 বছর বয়স পর্যন্ত 3, 4, 5 ভাষা বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া যায়। একটা বাচ্চা বাংলাদেশে জন্ম লাভ করলে সে বাংলা ভাষায় অভ্যস্ত হয়ে ওঠে। যদি সে ইংল্যান্ডে জন্ম লাভ করে বাচ্চা, সে ইংরেজিতে অভ্যস্ত হয়ে ওঠে। এবং এই বাচ্চাদেরকে যারা, যে সমস্ত মায়েরা হিন্দি সিরিয়াল দেখে, দেখা যাচ্ছে ছোটো বাচ্চা হিন্দি কথা বলতে পারে। এজন্য 7 বছর পর্যন্ত ইসলামে পড়াশোনা নেই। ইসলামে এই 7 বছর বয়স পর্যন্ত বাচ্চা মায়ের ডানে বামে থাকবে, বাচ্চা খেলাধুলা করবে, বাচ্চা মায়ের সান্নিধ্যে থাকবে, গান বাজনা অপসংস্কৃতি যাবতীয় কিছু থেকে বাচ্চা দূরে থাকবে, বাচ্চা পুত পবিত্র থাকবে। অঙ্কুরোদ্গম অবস্থায় বাচ্চার ক্যাচিং ক্যাপাসিটি, ক্যাচিং ক্যাপাবিলিটি এতটা সাংঘাতিক, গ্রহণীয় যে বাচ্চাকে যা দেওয়া হবে বাচ্চা সেটাই রিসিভ করবে। কিন্তু আমরা বিভিন্ন জরিপে যেটা দেখি, এটা অত্যন্ত ভয়াবহ। যে 15 বছরের তরুণদের উপর জরিপ চালিয়েছে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট, OII, তারা বলেছে যে 30% ব্যবহারকারী ইন্টারনেটে তারা সবচেয়ে খারাপ কাজে ইন্টারনেট ব্যবহার করে। পর্নোগ্রাফি দেখে, নাচ গান দেখে, তারা গান বাজনা দেখে, তারা বিভিন্ন ধরনের হাসি তামাশা উল্লাস ঠাট্টা মশকরা, এই কাদামাটিতে পড়ে যাচ্ছে, একজন টেনে হেসড়ে ফেলে দিচ্ছে, আবার বাকিরা হাসাহাসি করতেছে, এই ধরনের উদ্ভট, এই ধরনের হাস্যকর লুডিক্রাস বিষয়গুলোতে তারা অভ্যস্ত হয়। এতে করে বাচ্চাদের যে মনোজগৎ, শিশুদের এবং তরুণদের যে মনোজগৎ, তাদের যে সুনির্দিষ্ট কাজ পড়াশোনা, তাদের যে ইবাদত বন্দেগী, তাদের যে পিতামাতার কথা শোনা, পিতামাতার পারিবারিক বলয়ে কাজ শোনা, কাজ করা, পারিবারিক সময় দেয়া এবং নিজে নিজের কর্মব্যস্ত সময় ব্যয় করা, এটা তার গড়ে ওঠে না। এবং ওই রিপোর্টে বলা হয়েছে 40% এই নেট ব্যবহারকারীরা বলেছে যে নৈতিকতা বিকাশে সবচেয়ে নেতিবাচক ভূমিকা রাখে এই সোশ্যাল মিডিয়া। এবং সবচেয়ে খারাপ সাইট হলো ভিডিও সাইট। এবং 80% ইউজার, ব্যবহারকারী, তারা 16 থেকে 23 বছর বয়সের, এরা সবচেয়ে বেশি ভিডিও সাইট দেখে, পর্নোগ্রাফি দেখে। আর এই পর্নোগ্রাফি এটা মাদকাসক্তির আসক্তি থেকেও জঘন্য খারাপ। মাদকাসক্ত হলে চিকিৎসা দেওয়া যায়, মাদকাসক্ত হলে নিরাময় কেন্দ্র নেওয়া যায়, মাদকাসক্ত হলে তাকে কাউন্সিলিং করা যায়, তাকে বিভিন্ন ধরনের স্কুলিং করা যায়, বোঝানো যায়। কিন্তু সন্তান 13-14 থেকে শুরু করে 30 বছরের যুবক তরুণ সন্তান, পড়ুয়া, স্টুডেন্ট, নারী পুরুষ, এরা যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয় তাহলে পাশের রুমে শুয়ে থাকবে অথবা আপনার পাশেই ল্যাপের নিচে শুয়ে থাকবে, আপনার ঘুম আসবে, সে পর্নোগ্রাফি দেখবে। এটা দেখার, বুঝার, অনুধাবন করার কোনো সুযোগ নেই। কিন্তু যে এডিক্টেড হবে, নারী বা পুরুষ, ছেলে বা মেয়ে, সে তার ভেতর থেকে পচে গলে নষ্ট হয়ে যাবে। তার প্রাণ শক্তি থাকবে না, তার বুদ্ধিমত্তা থাকবে না,
তার চিন্তা, উদ্ভাবনী শক্তি, ক্রিয়েটিভিটি, ভবিষ্যতে ভালো কিছু করা, ভালো কিছু হওয়া, সংগ্রামী চিন্তা, সংগ্রামী মানসিকতা, উদ্যমতা, উচ্ছলতা, প্রাণবন্ততা, এগুলো তার ভিতরে কখনো থাকবে না। সে জীবন্ত লাশ। দেখা যাবে তার দেহ আছে, তার মানসিক শক্তি নেই। এবাদত বন্দিগিতে প্রাণ শক্তি সে কখনো পাবে না। এবাদত বন্দিগিতে আগ্রহ হারাবে, রুহানিয়ত নষ্ট হয়ে যাবে, সালাতের প্রতি অমনোযোগী হবে, সালাত কোনোভাবে পড়ে টাইমটা শেষ করবে। কিন্তু আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, এবাদত বন্দিগিতে লীন হওয়া, শেষ রাতে উঠা, ইসলামের জন্য কোশেষ মেহনত করা এবং ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা এবং নিজের সুন্দর ক্যারিয়ার গড়ে ভালো চাকরি করে পিতামাতাকে আর্থিকভাবে সমৃদ্ধ করা, এই সংগ্রামী চিন্তা ওই যুবক তরুণের ভিতরে কখনো থাকবে না। আর যারা সোশ্যাল মিডিয়া বেশি অভ্যস্ত আমরা, তারা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণে মানসিক অবসাদগ্রস্ততা তাদের এসে যায়, তাদের খিটখিটে মেজাজ এসে যায় এবং সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার কারণে, টানার কারণে, স্ক্রিনের চাপ দিয়ে দেখার কারণে যতটা ইজিলি এটা আসে এবং দেখা যায়, জীবন কিন্তু এত দ্রুত আসে না, জীবন কিন্তু এত দ্রুত বদলায় না। যারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে, সে তার সুন্দর ছবিটা পোস্ট করে। সোশ্যাল মিডিয়া যে নিউজটা দেয়, সে তার সুন্দর নিউজটাই দেয়। সোশ্যাল মিডিয়া সবসময় ভালোটা, আকর্ষণীয়টা, লোভনীয়টা, অ্যাট্রাকটিভটা সে দেয়। সে কিন্তু মানুষটা সব সময় ভালো জায়গায় খাচ্ছে, ভালো ড্রেস পরছে, ভালো কাজ করছে, ভালো সঙ্গে থাকছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তার জীবনে আরও একটা সাইড আছে, অন্ধকার জগৎ। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া অভ্যস্ত হতে 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 একটা মানুষ মনে করে জীবন এত রঙিন, কিন্তু বাস্তবে জীবন এত রঙিন না। একটা নারী পুরুষ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সুসম্পর্ক সবসময় মধুময় যায় না, সবসময় তৃপ্তির আর আনন্দের যায় না, সবসময় সম্পর্কগুলো প্রশান্তি চিত্তে খুবই স্বর্গীয় সম্পর্ক হয় না। কিন্তু সে তো সোশ্যাল মিডিয়া ভালোটা দিচ্ছে, যে পণ্য বিক্রি করছে সে তো মেকআপ করছে, সে তো সুন্দর পিকচারটা দিচ্ছে, ছবিটা দিচ্ছে, কিন্তু বাস্তব জীবনটা আসলে এরকম নয়। ফলে মনস্তাত্ত্বিকভাবে মানুষ মনে করে আমার তো নাই, আমার তো কম আছে, আমার তো এত সুন্দর ড্রেস নাই, আমি তো লোকটা কালো, আমি তো খাটো, আমার তো অভাব আছে। এটার ভেতরগত যে তার প্রাণ শক্তি, আল্লাহ যে তাকে সুষম প্রক্রিয়ায় সুন্দর দেহাবয়বে তৈরি করেছে, এটা তার ভিতরে আর থাকে না। ফলশ্রুতিতে তার ভিতরে অতৃপ্তি, ইবাদত বন্দিগিতে আকর্ষণ হারানো এবং জীবন সম্পর্কে হতাশা কাজ করে। এবং একটা স্ট্যাটাস দিয়ে সে দেখে কয়টা লাইক পড়ছে, কয়টা কমেন্ট পড়ছে, কে পক্ষে বলছে, কে বিপক্ষে বলছে, এটা তার মনোজগতে নেতিবাচকভাবে সে কাজ করে। এবং এই সোশ্যাল মিডিয়া যারা অভ্যস্ত হয়, বিশেষ করে স্বামীদেরকে সময় দেয় না, স্ত্রীদেরকে সময় দেয় না, স্বামী স্ত্রীকে পারিবারিক বলয়ে কোয়ালিটি টাইম না দেওয়ার কারণে সুসম্পর্ক নষ্ট হয়, পারিবারিক বলয়ে অশান্তি নেমে আসে এবং একটা তালাকের মতো ঘটনাও ঘটে। পরকীয়া মানুষ লিপ্ত হয়। 2021 সালের রিপোর্ট, প্রথম আলো রিপোর্ট করেছে, প্রতি 60 মিনিটে ঢাকা শহরে একটা করে ডিভোর্স হয়। 2023 সালে তারা রিপোর্ট করেছে 40 মিনিটে একটা করে ডিভোর্স হয়। 2025 সালে তারা রিপোর্ট করেছে প্রতি 38 মিনিটে ঢাকা শহরে একটা করে ডিভোর্স হয়। এই ডিভোর্সগুলো যে হয় তার 48% হলো শিক্ষিত মানুষ, যাদের একজন বা উভয় চাকরিজীবী। তার মানে দারিদ্রতার কারণে ডিভোর্স হচ্ছে না, তার মানে অভাবের কারণে, অনটনের কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে না। স্বর্গীয় এই সুসম্পর্ক নষ্ট হচ্ছে তালাকের ভিতর দিয়ে। কেন? পরকীয়ার কারণে। সম্পর্ক নষ্ট হচ্ছে কেন? বহুগামিতার কারণে। সম্পর্ক নষ্ট হচ্ছে কেন? আল্লাহ প্রদত্ত যে নেয়ামত, যেটা সে স্বামী হিসেবে পেয়েছে, যেটা সে স্ত্রী হিসেবে পেয়েছে, এটাতে সে সন্তুষ্ট না। সোশ্যাল মিডিয়ার কারণে মনোজগতে অতৃপ্তি, অপ্রাপ্তি এবং বিভিন্ন ধরনের জাহিলিয়াতের গতিপথ তার জন্য কুসুমাস্তীর্ণ হয়ে ওঠে। ফলশ্রুতিতে সে অনইসলামিক কাজে লিপ্ত হয়, তার চরিত্রের স্খলন ঘটে, পারিবারিক বলে অশান্তি নেমে আসে, সংসার ভাঙ্গে। এজন্য আমরা সোশ্যাল মিডিয়াকে, বিশেষ করে যাদের মা, যে সমস্ত মায়েরা আজকে এখানে আছেন, যাদের মেয়ে আছে সংসারে, মেহেরবানি করে ইন্টারমিডিয়েটের আগে কাউকে অ্যান্ড্রয়েড সেট মোবাইল দিবেন না। যদি দিতে হয় সেটা মেট্রিক পাসের পরে দিবেন। যদি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেন, সেটা তাকে ডাইনিং রুমে, যেখানে সবাই আসা যাওয়া করে, সেই রুমে
ল্যাপটপ ডেস্কটপ দিয়ে তাকে ইন্টারনেট সংযুক্ত করবেন, তাহলে সে কি করছে কি দেখছে সব কিছু আপনি দেখতে পাবেন। এবং আপনি তার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো রেখে দিবেন। হোয়াটসঅ্যাপের তার প্যারালাল হোয়াটসঅ্যাপ ডেস্কটপে রেখে দিবেন, প্যারালাল টেলিগ্রাম আপনি ডেস্কটপে রেখে দিবেন। এতে করে সে কি কি অ্যাক্টিভিটিস করছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, এভরিথিং আপনিও দেখতে পাবেন। এতে করে বাচ্চারা নষ্ট হবে না। আপনাদের এই আয়োজনে আপনারা যে কষ্ট করে শরীক হয়েছেন, আপনাদের এই সাহসিকতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামের পথে আপনারা যে এগিয়ে এসেছেন, আপনাদের এই এগিয়ে আসাটাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবার কল্যাণ হোক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।